আমি একটি ছেলের সাথে ফেসবুকে প্রেম করেছিলাম। তারপর তার সাথে পার্কে দেখা করতে গিয়েছিলাম। তার লোকেশন অনুযায়ী সারাদিন তার সাথে ঘুরলাম। খুব আনন্দ করলাম। খুব রোমান্টিক মুডেই দিনটা কেটেছিল। সে আমার জন্য একটি গোলাপ ফুল নিয়ে এসেছিল। তার দেওয়া গোলাপ ফুলটি পেয়ে আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। হঠাৎ মনে পড়ল, গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর। তাহলে ফুলটি একটু শুকে দেখি। গোলাপ ফুলটি শুকতেই হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন জারা মেরে উঠল। পরক্ষণেই আমি অচেতন হয়ে পড়ে গেলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার সকল হাত পা বাঁধা। আমি একটা রুমের ভিতরে আবদ্ধ। কিছুক্ষণ পরেই 4জন লোক আমার এখানে আসলো। আমার এখানে এসে তারা 4জন মিলে একসাথে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল, যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। বর্তমানে আমার বয়স 17। আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, মা একজন হাই স্কুলের শিক্ষিকা। আমার 2 ভাই। এক ভাই আমার বড়, সে বিদেশ থাকে। আরেক ভাই আমার ছোট, সে মাত্র ক্লাস 8ম শ্রেণীতে পড়ে। আর বোন বলতে আমার পরিবারের মধ্যে আমি শুধু একলা। অর্থাৎ আমাদের পুরো পরিবারে মেয়ে মাত্র আমি একজন। তাই সবাই আমাকে অনেক বেশি আদর করে। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন আমার বড় ভাই আমার জন্য একটি মোবাইল বিদেশ থেকে পাঠালো। আমার বড় ভাই আমাকে অনেক বেশি আদর করত, যত্ন করত, আমার প্রত্যেকটি চাওয়াই পূরণ করত। সে ইচ্ছা করলে আমাকে আরও আগেই মোবাইল দিতে পারত, কিন্তু আমার হাতে মোবাইল দেয় নাই, যাতে আমার পড়ালেখার ক্ষতি হবে। আর ভাইজা আমাকে আগেই বলেছিল, আমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারি, তাহলে সে আমাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিবে। ভাইয়ার কথা অনুযায়ী আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এসএসসি পরীক্ষায়। তারপর সে খুশি হয়ে আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল উপহার দিলেন। আর এই মোবাইলেই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, এসএসসি পাস করার পর ভাই আমাকে একটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল বিদেশ থেকে পাঠালেন। মোবাইলের ব্র্যান্ড ছিল স্যামসাং। অনেক দামি একটা মোবাইল ছিল। অনেক সুন্দর ছবি উঠত। আর আমাদের বাসায় আগে থেকেই ওয়াইফাই ছিল। ভাইয়ার দেওয়া মোবাইল পেয়ে আমার যেন আনন্দের আর সীমা নেই। অর্থাৎ পড়ালেখার দিকে কোনো মন ছিল না। সম্পূর্ণ মনোযোগ চলে গিয়েছিল মোবাইলের প্রতি। আমার বন্ধু বান্ধবীদের মুখে শুনেছি, ফেসবুক নাকি অনেক মজার, ফেসবুকে অনেক কিছুই নাকি পাওয়া যায়। তাদের মুখ থেকেই ফেসবুকের কথা শুধু আগে শুনতাম। আর মনে মনে ভাবতাম, আমার যদি একটা মোবাইল হতো, তাহলে তো আমিও ফেসবুক চালাতে পারতাম। অবশেষে ফেসবুকের সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার মোবাইলে একটি ফেসবুকের অ্যাকাউন্ট খুললাম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আস্তে আস্তে আমি ফেসবুকে সময় দিতে শুরু করলাম। যতই চালাচ্ছি ততই ভালো লাগছে। ফেসবুকে যতই সময় দিচ্ছি ততই ভালো লাগছে। আস্তে আস্তে আমি ফেসবুকের প্রতি আসক্ত হয়ে গেলাম। অর্থাৎ পড়ালেখা, খাওয়া দাওয়া সব কিছুর চাইতে ফেসবুককে প্রাধান্য দিতে শুরু করলাম। মনে হলো যেন ফেসবুক একটি নেশায় পরিণত হয়েছে। এভাবেই বেশ কয়েকদিন চালানোর পর ফেসবুকে একটি আইডি পেলাম। আইডিতে ছেলেটিকে দেখতে অনেক অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম লাগলো। ফেসবুকে ছেলেটির আইডির নাম ছিল রোমান্টিক কাব্য। অর্থাৎ ছেলেটি ফেসবুকে অনেক সুন্দর সুন্দর লেখালেখি করত এবং তার প্রত্যেকটা পোস্ট আমার কাছে খুব ভালো লাগত। এক কথায় আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে গেলাম। ছেলেটির প্রতি আসক্ত হওয়ার পরে আমি তার প্রত্যেকটি পোস্ট ফলো করতে শুরু করলাম, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে শুরু করলাম। আমি ছেলেটিকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতাম। হয়তো একদিন ছেলেটির নজরে আমার কমেন্ট পড়ল। তারপর ছেলেটি একদিন আমাকে মেসেঞ্জারে হাই বলে আমাকে সংকেত দিল। ছেলেটির সংকেতে আমি মোটামুটি একটু খুশি হলাম, কারণ এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত কারো সাথে কথা বলছি।
আমার ফেসবুক আইডির নাম ছিল রানী অনন্যা। ছেলেটি আমাকে তারপর মেসেজ দিল, হাই রানী অনন্যা, হাউ আর ইউ। তারপর আমি ভাবলাম, এখন হয়তো ছেলেটিকে রিপ্লে দেওয়া উচিত। আমি বললাম, আই এম ফাইন। অ্যান্ড ইউ? তারপর ছেলেটি আমাকে বলল, ইয়েস আই এম ফাইন। তারপর ছেলেটি বাংলায় লেখল, রানী অনন্যা, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই বলেন। তারপর ছেলেটি আমাকে বলল, অনন্যা, আমি ইদানিং লক্ষ্য করছি তুমি আমার প্রত্যেকটি পোস্ট এই খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো, এবং আমার প্রত্যেকটি পোস্ট এই তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আসলে আমাকে এ পর্যন্ত যতজন কমেন্ট করেছে সবগুলো কমেন্টের মধ্যেই তোমার কমেন্ট, তোমার লেখার ভাব গম্ভীর্য আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, আমি কাব্য। আমি একটি ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্য বিভাগে অনার্স মাস্টার্স করছি। এজন্য আমি কিছু লেখালেখি করি। লেখালেখিটা আমার খুব ভালো লাগে। মোট কথা, লেখালেখিটা আমার একটি পেশা আর নেশাও বটে। আর এটিও কি লক্ষ্য করেছি অনন্যা, তোমার যে লেখার ভাব গম্ভীর্য সেটাও কিন্তু আমার চাইতেও কম না। সত্যিকার অর্থে অনন্যা, তুমি অনেক মেধাবী। তোমার প্রত্যেকটি কমেন্টই আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, তুমি যদি অনধিকার চর্চা না করো তাহলে আমি কি তোমার বন্ধু হতে পারি? তারপর লোকটির মিষ্টি মিষ্টি কথায় আমি যেন তার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে গেলাম। তারপরও তাকে আমি বুঝতে দেই নাই। আমি বললাম, কাব্য, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু এর চাইতে বেশি না। তারপর কাব্য বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি আমার বন্ধু হলেই চলবে। তারপর হয়ে গেল তার সাথে আমার বন্ধুত্ব। বন্ধুত্ব থেকেই প্রেম, প্রেম থেকেই ভালোবাসা। এভাবেই শুরু হতে লাগল তার সাথে বিভিন্ন ধরনের আলাপচারিতা। দীর্ঘ ৩ থেকে ৪ মাস কাব্যর সাথে কথা বলার পর আস্তে আস্তে আমরা বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়িয়ে যায়, এবং তার সাথে এমন সম্পর্ক হয়ে যায় যেটা গভীর থেকে গভীরতম প্রেমিক প্রেমিকার মধ্যেও হয়ে থাকে। আর কাব্যর সাথে যতই আমি কথা বলছি ততই তার প্রতি আরও আসক্তি হয়ে যাচ্ছি। তার কথাগুলো আমার কাছে এতই এতই মিষ্টি, এতই ভালো লাগে, যেন তার সাথে আমি সারাদিনই কথা বলতে থাকি। ফেসবুক থেকে পরিচয়, তারপর প্রেম, তারপর প্রেমের সম্পর্ক থেকে আরও গভীর থেকে গভীর সম্পর্ক। তুমি যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। অপরিচিত একটা লোক কিভাবে আমার মনের মণিকোঠায় জায়গা করে নিল ভাবতে আমার অবাক লাগে। কোনোদিন আমি কল্পনাও করি নাই যেরকম একটা অপরিচিত লোকের সাথে আমি কথা বলবো। কাব্যর সাথে আমার এরকম ধরনের সম্পর্ক হয়ে গেল যেটা আত্মার সম্পর্কের সাথে জড়িত। তারপর আমি ভাবলাম একদিন কাব্যকে পরীক্ষা করা যাক, সে আমাকে কতটুকু ভালোবাসে। হঠাৎ আমি খুব মন খারাপ করে বললাম, কাব্য, আমার কিছু ভালো লাগছে না। তারপর কাব্য আমাকে বলল, কেন অনন্যা, কি হয়েছে তোমার? আমি বললাম, কাব্য, তোমাকে একটা সত্যি কথা বলবো। তুমি কি মন খারাপ করবে, না আমাকে ছেড়ে চলে যাবে? কাব্য বলল, অনন্যা, কি হয়েছে তোমার? একটু পরিষ্কার করে আমাকে বলতো। অনন্যা, তোমার সাথে আমার যেরকম সম্পর্ক হয়েছে সেটা আত্মার সম্পর্ক, সেটা ছেড়ে কখনো চলে যাওয়া যায় না। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু আমার তো অনেক সমস্যা। তারপর কাব্য বলল, অনন্যা, কি সমস্যা তোমার? একটু বলো না প্লিজ। তারপর আমি বললাম, ঠিক আছে কাব্য, তাহলে শোনো। আমি বললাম, কাব্য, আমি গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল, আমার 2টো কিডনিতে পয়জন ধরা পড়েছে, আস্তে আস্তে তা অচল হয়ে যাবে। সময় মতো যদি কিডনি ট্রান্সফার না করতে পারি তাহলে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। আর এছাড়াও আমি চোখে মাঝে মধ্যে কিছুই দেখতাম না, হালকা দেখতাম। চোখ পরীক্ষা করালাম। চোখ পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে বলল, তোমার চোখের পাওয়ার একেবারে মাইনাসে চলে এসেছে, যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো। কাব্য, ডাক্তারের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনোবলটা একেবারেই দুর্বল হয়ে গেল। ভাবলাম, কি করব? হয়তো আমি বেশি দিন আর বাঁচব না।
শুধু শুধু তোমার সাথে অভিনয় করলে কি হবে? আমার কথা শুনে কাব্য কিছুক্ষণ নীরব হয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর কাব্য আমাকে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। তোমার দেহ বা অন্য কিছুকে নয়। আমি ভালোবাসি তোমার মনকে। তুমি আমার মনের মধ্যে গিতে গেছ। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচব, মরলেও একসাথে মরব। অনন্যা, তুমি আমার জীবনের অস্তিত্ব হয়ে গেছ। যদিও তোমার সাথে আমার কখনো দেখা হয়নি, তারপরেও তুমি আমার অস্তিত্বে মিশে গেছ। অনন্য, যদি তুমি কিছু মনে না করো, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে চাই। কাব্যর মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনটা খুব উৎফুল্লিত হয়ে গেল, আনন্দে নেচে উঠল। ভাবলাম সত্যিকার অর্থেই কাব্য আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আমি যে সম্পূর্ণ সুস্থ, শেষ সারপ্রাইজটা আমি কাব্যকে দেখা করেই দিব। কাব্য আমার সাথে দেখা করার জন্য খুব জোরে সোরে তাগিদ দিচ্ছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাব্য, আগামী শুক্রবার আমি তোমার সাথে দেখা করব। তারপর কাব্য আমাকে একটি জায়গার কথা বলল। সেই জায়গায় আমি আসতে। জায়গাটা অবশ্যই আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে ছিল না। তারপর নির্দিষ্ট দিনে আমি কাব্যর সাথে দেখা করতে গেলাম। প্রথম দেখা প্রিয়জনের সাথে। প্রথম দেখার অনুভূতি কিন্তু অন্যরকম। নিজেকে খুব ভালোভাবে সেজে গুজে উপস্থাপন করলাম, প্রিয়জনকে উপহার দেব বলে। আমার সৌন্দর্যের যতগুলা জোশ আছে, সবগুলো জোশই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর একটি ট্যাক্সি করে কাব্যর দেওয়া লোকেশন অনুযায়ী আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কাব্য একটি তাজা গোলাপ ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল। কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই যে এই গোলাপ ফুলটি যদি আমি শুকতে যাই, তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করব। আর তাছাড়াও কাব্য যদিও আমার অপরিচিত, তারপরেও তাকে আমি অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, যে বিশ্বাসটার ফলেই আমার অনেক বড় মাশুল দিতে হয়েছিল। যা হোক বন্ধুরা, কাব্য আমাকে একটি পার্কের লোকেশন দিল। আমি সেই পার্কে চলে গেলাম। কাব্যকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ কথা বললাম। তাকে যতই দেখছি, ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং আমাকে পাওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দেখে আমি সত্যিই বিস্ময় হয়ে গেলাম। খুব আনন্দঘন মুহূর্ত অবস্থায় কাব্যর সাথে আমার সময়গুলো কাটছিল। তারপর আমি ভাবলাম, তাহলে কাব্যকে আমার সত্যি কথাটা এখন বলা প্রয়োজন। আমি কাব্যকে বললাম, কাব্য, সেদিন যে আমি তোমাকে বলেছিলাম আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি অসুস্থ, আমি চোখে কম দেখি, এগুলো সবই ছিল আমার নাটক। আসলে তোমাকে আজকে আমি সারপ্রাইজ দিব বলেই সেদিন সেই নাটকটা করেছিলাম। সত্যি কথা বলতে কাব্য, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। এখন তোমাকে আর আমার ভালোবাসতে কোনো আপত্তি নেই। কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি, মন থেকে, হৃদয় থেকে। তারপর কাব্যর সাথে পার্কের মধ্যে দুজনে বসে রোমান্টিক মুডে আলাপচারিতা চালিয়ে যেতে লাগলাম। ঠিক এই মুহূর্তে কেন জানি আমার মনে হলো কাব্যর দেওয়া গোলাপটা হাতে নিয়ে আমি ঘুরছি। মনে হলো গোলাপটা আমার নাকের কাছে নিয়ে একটু সুখী। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকতেই আমার মাথাটা কেমন জানি যারা মেরে উঠল। আমি ভাবলাম হয়তো এটা স্বাভাবিক, মাঝে মধ্যে আমার এরকম হয়। কিন্তু ঘটনাটা হয়ে গেল উল্টা। এর প্রায় আধা ঘন্টা পরেই আমার হুঁশ চলে গেল। আমি অচেতন হয়ে পড়ে রইলাম। তারপর আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি একটা ঘরের মধ্যে বন্দী, চতুর্দিকে বন্ধ। আমি কোথায় আছি সেটা আমি জানি না। একটা রুমের মধ্যে আমি বন্দী, আমার হাত মুখ সম্পূর্ণ বাঁধা। চিৎকার দিব যে সেই অবস্থাও নেই। রুমের মধ্যে চতুর্দিকে অন্ধকার, উপরে একটা ড্রিম লাইট জ্বালানো। এরকম ভয়ানক অবস্থা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমার মোবাইলটাও তারা নিয়ে গেল। আমি যে সময়টা দেখব কতটা বাজে, সেটাও বুঝতে পারছি না। অন্ধকার একটা রুমের মধ্যে আমি আবদ্ধ। মনের মধ্যে শুধু তখন ভয় আর ভয় কাজ করছিল। কিছুক্ষণ পর আমি অনুমান করলাম রাত যখন 11টা থেকে 12টা বাজে, তখন 4জন লোক রুমে প্রবেশ করল। আর এদিকে আমার হাত মুখ সবকিছু বাঁধা অবস্থায় আছে।
আমি তাদেরকে দেখে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেল। মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আকাশটা ভেঙে আমার উপরে পড়ে গেছে। এই 4 জনের মধ্যে কাব্য ছিল। আমি তখন কাব্যকে বললাম, কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে আমি গোপনে আড়ালে আবডালে তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এরকম করতে পারলে? কাব্য, আমার খুব ভয় করছে। আমাকে এখান থেকে প্লিজ যেতে দাও। কাব্য আমার কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। কিন্তু তার মনটা যে এত শক্ত, তা আমি কখনো বুঝতে পারি নাই। আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা, এটাই সত্য। 4 জন লোক, তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। আমি কখনো কল্পনাও করতে পারি নাই কাব্যর সাথে ফেসবুকে প্রেম করার ফলে আমার জীবনে এরকম করুণ পরিণতি আসবে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথমেই তারা আমাকে খুব ভালোভাবে প্রস্তাব করল। আমি যাতে 4 জনকেই খুব ভালোভাবে স্বেচ্ছায় খুশি করি। আমি যেন তাদের সাথে স্বেচ্ছায় একটু আনন্দ বিনোদন করি। তাদের এখান থেকে আমি এরকম প্রস্তাব পেয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। আমি তাদেরকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কাকুতি মিনতি তারা কোনো কানে নিল না। ঠিক এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম, আমি কাব্যকে ভালোবেসেছিলাম। শুধু কাব্য যদি আমার সাথে এরকম করত, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু কাব্য যে আমার সাথে এরকম একটা গেম খেলবে, তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সে তো তার ইচ্ছা পূরণ করবেই, সাথে সাথে আরও 3 জনকে আমাকে দিয়ে ইচ্ছে পূরণ করাবে। এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করে ওঠে। কি করব আমি ভাবছিলাম। আর এদিকে তারা 4 জন, আর আমি একা, তাও আবার একটি বন্ধ করে অন্ধকার রুমে। আমি যদি এখন অস্বীকার করি বা তাদের সাথে সম্মতি না দেই, তাহলে তারা আমাকে জোর করে হলেও একটা কিছু করার চেষ্টা করবে। আর তাছাড়াও মনে মনে ভাবতে লাগলাম, এখন আমি যদি তাদের সাথে এরকম কিছু না করি, তাহলে হয়তো তারা আমাকে মেরে ফেলতে পারে। অনিশ্চয় থাকা সত্ত্বেও তাদের প্রস্তাবে আমাকে রাজি হতে হলো। আমি প্রথমেই বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রস্তাবে রাজি, কিন্তু দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। কারণ বুঝতে পেরেছেন তো, আপনারা 4 জন আর আমি একা। আমার কিন্তু এই পরিস্থিতিতেই জীবনে প্রথম। আমি কিন্তু আপনাদেরকে খুব ভয় পাচ্ছি। দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। প্রথমেই তারা আমাকে আশ্বাস দিল যে তারা আমার প্রতি সহনশীল হবে। কিন্তু তারা যখন আমার সাথে ভিন্ন রকম আচরণ শুরু করল, তখন সহনশীল তো দূরের কথা, মনে হচ্ছিল যেন বিভীষিকাময় একটি মুহূর্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার যে কি হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। পরক্ষণেই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। অর্থাৎ তখন আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম, তারা তাদের উদ্দেশ্য সফল করে আমাকে হাসপাতালে ভর্তি করে তারপর তারা পালিয়ে গেছে। সাথে করে নিয়ে গেছে আমার মোবাইল, এবং আমি অনেকগুলো স্বর্ণালঙ্কার পরে এসেছিলাম, সবগুলোই আমার কাছ থেকে তারা কেড়ে নিয়ে গেছে। খুব ভয় পেয়ে অনেক কষ্ট করে বাবার নাম্বারটা মুখস্থ ছিল বিধায় বাবার নাম্বারে ফোন দিলাম। বাবা আমার ফোন পেয়ে পাগলের মতো হয়ে হাসপাতালে ছুটে আসলো। আরও ছুটে আসলো আমার অনেক আত্মীয় স্বজন। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। কিছু করার ছিল না। একটি ভুলের কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তারা আমাকে এমন অবস্থা করে ফেলেছিল। পরবর্তীতে আমি আর কোনোদিন মা হতে পারব না। ডাক্তারের রিপোর্টে তা পরিষ্কার বলে দিয়েছে। এই ঘটনার কারণে বন্ধুরা মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে। কিন্তু কেন যে তারপরেও এ সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মন চাচ্ছে না। এখন আমি বন্ধুরা মরার মতোই বেঁচে আছি পৃথিবীতে, যেন একটা কঠিন পদার্থ। পরিশেষে আমি তোমাদের কি বলবো? বন্ধুরা, তোমরা কখনো অপরিচিত, বিশেষ করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে কারো সাথে অন্তরঙ্গ হয়ে মিশবে না। অপরিচিত কাউকে মন থেকে বিশ্বাস করবে না। আর যদিও বিশ্বাস করো, তাকে খুব ভালো করে যাচাই বাছাই করে বিশ্বাস করবা। তা না হলে হয়তো বা তোমাদের জীবনেও আমার মতো এরকম করুণ পরিণতি আসতে পারে, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।
আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি জীবন মাহমুদ। আমার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। আমার এক ভাই, এক বোন। আমার বড় বোনের নাম শারমিন আক্তার শিমু। আমার বাবা একটা ছোটখাটো ব্যবসা করে। মা বাবা ভাই বোনকে নিয়ে চলছিল আমার পরিবার। আমার আপু মেডিকেলের ছাত্রী। আমার আপুর নাম শারমিন আক্তার শিমু। সে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে এবং সেখানে একটি ছাত্রী হোস্টেলে থাকে। একদিন আমি বিশেষ এক দরকারে তার এখানে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। আমার আপু থাকে ছাত্রী হোস্টেলে। সেখানে তো আর পুরুষ মানুষকে থাকতে দিবে না। তাই আপু কৌশল করে আমাকে আপু এবং তার বান্ধবী তাদের রুমে লুকিয়ে রাখে। রাতের বেলা আমাকে তারা বের করে। তারপর আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম। কিন্তু হোস্টেলে তো যে সিটের অবস্থা খুব খারাপ আপনারা জানেন। এখন থাকা নিয়ে প্রশ্ন। দুইজন মিলে আপু আর তার বান্ধবী এক সিটে থাকে। তাহলে আমি থাকবো কোথায়? আমি কোথায় ঘুমাবো? তারপর আপু আর তার বান্ধবী বলল, জীবন তুমি এক কাজ করো, তুমি আমার এবং তোমার আপুর মাঝখানে শুয়ে পড়ো। তুমি তো ছোট মানুষই, আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতোই। আর এমনিতেও শীতের দিন তো সমস্যা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বন্ধুরা, রাত যখন গভীর হলো তখন শুরু হলো আমার সাথে তাদের দুজনের এক অদ্ভুত আচরণ, যা অনুভব করতে গেলেই আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনতে হবে। বন্ধুরা, গল্পের মাঝখানে তোমাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, কলেজ থেকে বাসায় এসে ঢুকতেই মা হাতের ইশারায় বুঝালো যেন কোনো শব্দ না করি। আমি চুপি চুপি মার কাছে গিয়ে আস্তে করে বললাম, কি হয়েছে মা? বাবা কি রেগে আছে? মা বলল, না, তোর আপুর হোস্টেলে কি যেন ঝামেলা হয়েছে, তাই বাসায় চলে এসেছে। বাসায় আসার পর থেকে নাকি খুব মাথা ব্যথা করছে। এখন ঘুমিয়ে আছে। তুই আর কোনো ডিস্টার্ব করিস না। আমি মার কথা শুনে শুধু মুচকি হাসলাম। তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম। পা থেকে মোজাগুলো খুললাম। শেষবার কবে মোজা ধুয়েছি আমার নিজের মনে নেই। নিজের মোজার গন্ধে নিজেই থাকতে পারছি না। মোজাগুলো নিয়ে চুপি চুপি আপুর রুমে গেলাম। দেখি আপু হা করে ঘুমাচ্ছে। সুন্দর করে আমার মোজাগুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে পড়লাম। কতক্ষণ পর আপুর রুম থেকে ধুম ধুম শব্দ হতে শুরু হলো। মা তাড়াতাড়ি দরজা খুলতেই আপু চিৎকার করে বলতে লাগলো, তোমায় বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে। তারপরও এই কুত্তা এসে আমার মুখে নোংরা মোজাগুলো রেখে গেছে। মোজার গন্ধে আমার দম আটকে গিয়েছিল। আমি তখন বললাম, মোজা গন্ধ করবে কেন? মাত্র 40 দিন আগেই তো মোজা ধুয়েছি। এই কথাটা বলে আমি কোনো রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম। তা না হলে আমার পিঠে কয়েকটা ধুমধাম পড়ে যেত। বিকালে যখন বাসার বাহিরে যাব তখন আপু ডেকে বলল, এই জীবন, আমার ফোনে 100 টাকা লোড করে দিস তো। আমি আপুর থেকে টাকাটা নিলাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরি তখন আপু বলল, কি রে, তোকে কখন বললাম টাকা লোড দিতে? এখনো তুই লোড দিসনি? আমি অবাক হয়ে বললাম, তুই না নিজের মুখে বললি এই নে 100 টাকা, তোর হাত খরচের জন্য দিলাম। আমি তো খরচ করে ফেলেছি। আপুর আগে লাল হয়ে মাকে ডেকে বলল, তোমার এই কুত্তা ছেলেকে আমার ফোনে টাকা লোড করতে দিয়েছিলাম, কিন্তু এই বান্দর আমার ফোনে টাকা না দিয়ে নিজেই খরচ করে ফেলেছে। আপুর কথা শুনে মা বলল, তুই তো জানিস এটা 1 নাম্বারের চুর আর বাটপার, তারপরও ওকে টাকা দিতে গেলি কেন? রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে। আমি আপুকে বললাম, আপু একটু ভিতরে আসবো? আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর মতলবটা কি? কখনো তো আমার রুমে ঢুকার সময় অনুমতি নিস না।
আজ হঠাৎ নিচ্ছিস যে? আমি মাথাটা নিচু করে বললাম, আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছে। আমি ফিজিক্সে ফেল করেছি। আপু হাসতে হাসতে বলল, খুব ভালো হয়েছে। এখন আমি বাবাকে বলে তোকে ইচ্ছে মতো মার খাওয়াবো। আমার সাথে এমন বান্দরগিরি করিস কেমনে? এখন বুঝাবো মজা। এমন সময় বাবা রুমে এসে আমাকে বলল, কি রে, তোর না আজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল? আমি বলার আগেই আপু বলল, না বাবা, এখনো দেয়নি। আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি? আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে। আমি জীবনের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছিলাম। আমি শিওর কলেজের সবাই এই দুই বিষয়ে ফেল করবে। এতই কঠিন প্রশ্ন হয়েছে। বাবা আপুর কথা শুনে আস্তে আস্তে বলল, একটু তো প্রশ্ন কঠিন করেই। এই কথা বলে বাবা রুম থেকে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তোর মতো একটা বোন থাকলে এই দেশে ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হতো। কারণ সব বিজ্ঞানীরাই কোনো না কোনো বিষয় ফেল করেছে। আমার কথা শুনে আপু আমার পিঠে কষে থাপ্পড় মেরে বলল, ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে? এইবারের মতো বাঁচিয়ে দিলাম, নেক্সট টাইম আর বাঁচাবো না। এখন যা সামনে থেকে। তারপর আপু বাড়িতে কিছুদিন থাকার পর আবার ভার্সিটির ক্যাম্পাসে চলে যাবে। এই জন্য ২০ মিনিট ধরে আপুর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম। বাস যখন ছেড়ে যাবে তখন আপুকে বললাম, আপু এত কষ্ট করে তোর ব্যাগগুলো নিয়ে এসেছি, কিছু টাকা তো দে। আপু মুচকি হেসে বলল, তুই কুলি নাকি যে টাকা চাইছিস? আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। রাগে চলে আসলাম। অবশ্যই আপু পিছন থেকে ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। সকালে হঠাৎ আমার ফোনে একটা মেসেজ দেখে চমকে উঠলাম। কে যেন আমার বিকাশে ১০,০০০ টাকা পাঠিয়েছে। তার কিছুক্ষণ পর আপু ফোন দিয়ে বলল, কি রে, টাকা পেয়েছিস? আমি অবাক হয়ে বললাম, এত টাকা পাঠিয়েছিস কেন? আপু হেসে বলল, তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলে, তাই টিউশনির টাকা পেয়ে তোকে দিয়ে দিলাম। আর ৫,০০০ টাকা কয়েকদিন পর দিচ্ছি, তখন ১৫,০০০ টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে নিস। আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম, আপু প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস। ১৮,০০০ টাকা দিয়ে নতুন মডেলের একটা ফোন কিনব। কিন্তু আপু আমার কোনো কথাই শুনেনি, শুধু হ্যালো হ্যালো করতে লাগলো। এমন সময় শুনি কেউ একজন আপুকে বলছে, কি রে, আর কত এই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি? এইবার তো নতুন একটা ফোন কিন। আপুর ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে, তাই আমার কথা শুনতে পারছে না। কিন্তু আমি ঠিকই আপুর কথাগুলো শুনছি। মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর ভাই মনে হলো। বোনের থেকে সবসময় কিছু না কিছু আবদার করি, আর আমার বোন যে একটা নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনো খেয়ালই করিনি। আপুর ১০,০০০ টাকা, আর আমার পুরাতন ফোন বিক্রি করে ৬,০০০ টাকা, আর ২,০০০ টাকা বাবার পকেট থেকে চুরি করে ১৮,০০০ টাকা দিয়ে একটা স্যামসাং নতুন মডেলের একটা ফোন কিনলাম। ফোন কিনে ভাবলাম আপুকে একটি সারপ্রাইজ দিবা, তাই আমি চলে গেলাম ময়মনসিংহে আপু যেখানে থাকে সেখানে। সেখানে আপুর হোস্টেলের সামনে গেটের সামনে গিয়ে অনেকগুলো কল দিলাম, কিন্তু আপু আমার ফোন কোনোভাবেই রিসিভ করছে না। মনে মনে অনেক চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি হলো? আপু কেনই বা আমার ফোন ধরছে না? এদিকে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, বাড়ি আসবো কখন তাই নিয়ে চিন্তা করছি। তারপরও আপু ফোন ধরছে না। আমি নতুন মোবাইল নিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম অন্য একটা নাম্বার থেকে আপু আমাকে কল দিয়েছে। আমি আপুর ফোনটা রিসিভ করতে বলল, কে? আমি বললাম, আপু আমি জীবন। তারপর আপু আমায় বলল, জীবন তুই এখানে এসেছিস? এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই সময় তুই আমার হোস্টেলের সামনে কি করস? আমি বললাম, তুমি একটু গেটের সামনে আসো, আমার একটু দরকার আছে। আমার কথা শুনে আপু মনে করল জীবন হয়তো কোনো বিপদে পড়েছে, তাই আপু খুব তাড়াহুড়া করে নিচে আসতে শুরু করল। আর এদিকে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। আপুকে ফোন দিয়ে বলেছি নিচে আসতে। আপু নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, তোকে কতবার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর, কিন্তু তা তো করিস না। এখন নিশ্চয়ই বাবা তোকে মেরেছে, তাই না? আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। আপু ফোনটা দেখে অবাক হয়ে বলল,
তুই নতুন ফোন কিনেছিস, কিন্তু বাকি টাকা কোথায় থেকে পেলি? আমি বললাম, পুরাতন ফোনটা বিক্রি করে দিয়েছি আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছি। আপু রেগে গিয়ে বলল, এইয়া শয়তান, তুই চুরি করতে গেলি কেন? আমি তো কয়দিন পর টাকা এমনিতেই পাঠাতাম। আমি আপুকে বললাম, ফোনটা তোর জন্য কিনেছি আপু। কয়দিন পর আমার পরীক্ষা। এখন ফোন থাকলে পড়া হবে না। ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মান ইজ্জত যাবে। আপু আমার কথা শুনে কান্না করছে আর বলছে, ভাইরে তুই আমার জন্য এখন ফোন করে কিনতে গেলে কেন? আমার তো এখন ফোনের প্রয়োজন নেই। আপুর কথা শুনে আমি জবাব দিলাম, আপু আমি যখন গতকালকে তোমার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন তোমার পাশ থেকে হয়তো কেউ একজন বলছিল যে, এই শিমু তুই এই ভাঙ্গা মোবাইল আর কতদিন চালাবে? তরে ফোন দিলে একটা কথাও বোঝা যায় না। কিপটামি ছেড়ে এবার একটা ভালো মোবাইল কিন। আমি বললাম, আপু তুমি এত মহান, তোমার একটা ভালো ফোন নেই, তোমার কথা বলতে অসুবিধা হচ্ছে যেখানে, সেখানে তুমি আমাকে ফোন কেনার জন্য তোমার নিজের টিউশনির সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দিলে। সত্যি আপু আমি খুব স্বার্থপর। আমার মতো স্বার্থপর ভাই এই পৃথিবীতে আর নেই। এইসব চিন্তা করে ভাবলাম, তোমার একটা ফোনের প্রয়োজন, তাই তোমার কাছ থেকে দেওয়া টাকা এবং বাবার কাছ থেকে কিছু টাকা চুরি করে তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে আসলাম। আমার কথা শুনে আপু কান্নায় ভেঙে পড়ল আর আমাকে বলতে লাগলো, ভাইরে তুই এত ভালো কি করে হলে? সারা জীবনেই তো তুই আমার সাথে শয়তানি করলে, আর এই জন্যই জীবন ভরাই আমি শয়তান আর কুত্তা বলে গালি দিয়েছি। আজকে আমি বুঝতে পারলাম, আমার ভাই সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে গেছে। আমি আপুকে বললাম, কাঁদছিস কেন? আপু কাঁদতে কাঁদতে বলল, কুত্তা ভাই বড় হয়ে গেছে তো সেই কষ্টে কান্না করছি। আপু এখনো বসে আছে, আমি চলে যাচ্ছি। হঠাৎ পিছন ফিরে আপুকে বললাম, আর যদি কখনো টেপ মারা মোবাইল ব্যবহার করিস তোর খবর আছে। মনে রাখিস তোর একটা ভাই আছে। আমার কথা শুনে আপু হেসে দিল, চোখে জল আর মুখে মিষ্টি হাসি। খুব অদ্ভুত রকম লাগছে আপুকে। তারপর পিছন থেকে আপু আমাকে ডাক দিয়ে থামালো। আমি আপুর ডাকে থেমে গেলাম। আপু আমাকে বলল, ভাই জীবন, এখন রাত হয়ে যাচ্ছে, কোথায় যাবি আজকে? তুই আমাদের এখানে থেকে যা, আর থাকার ব্যবস্থা আমি করছি। তারপর আপু তার এক বান্ধবীকে ফোন দিয়ে আনলো। তার বান্ধবী হোস্টেলের লোকদের সাথে ভালো খাতির। তারপর আপু আর তার বান্ধবী আমাকে কৌশল করে হোস্টেলের ভিতর নিয়ে গেল। মহিলা হোস্টেল তো, যাতে আমাকে কেউ দেখতে না পারে, এই জন্য তারা কিছুক্ষণ আমাকে তাদের রুমে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখল। রাত 10টা-11টার দিকে তারা আমাকে বের করল। তারপর আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম। তারপর শোয়ার পালা। কিন্তু হোস্টেলে তো যে সিটের অবস্থা খুব খারাপ আপনারা জানেন। এখন থাকা নিয়ে প্রশ্ন। দুইজন মিলে আপু আর তার বান্ধবী এক সিটে থাকে। তাহলে আমি থাকবো কোথায়? আমি কোথায় ঘুমাবো? তারপর আপু আর তার বান্ধবী বলল, জীবন তুমি এক কাজ করো, তুমি আমার এবং তোমার বান্ধবীর মাঝখানে শুয়ে পড়ো। তুমি তো ছোট মানুষই, আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতোই, আর এমনিতেও শীতের দিন তো সমস্যা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম। একটু পর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন গভীর হলো, তখন আধ ঘুম থেকেই আমি অনুভব করতে লাগলাম, তারা দুইজন আমাকে এমনভাবে চেপে ধরেছিল, আমি তাতে একটুও লড়তে চড়তে পারছিলাম না। হঠাৎ আমি অনুভব করলাম, কে যেন আমার নিম্নাংশ ধরে নাবাচাবা করছে। এই অবস্থা দেখে আমার যেন শারীরিক শক্তি আরও বেড়ে গেল। মনে হচ্ছে আমারটা পাহাড় হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম, আপু এবং তার বান্ধবী উভয়েই আমাকে আমার সাথে ভীষণ এক অন্যরকম ভাবে মেতে ওঠার চেষ্টা করছে। তারা দুইজনেই আমাকে পেয়ে মনে হলো বাঘে যেভাবে হরিণ শিকার করে, ঠিক সেইভাবে আমাকেও তারা শিকার করে ফেলল। তারপর বন্ধুরা, আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না। আমারটা দিয়ে আমি তাদের সাথে ভরাডুবি খেলতে শুরু করলাম। প্রথমে আমি আমার আপুর বান্ধবীকে ধরে আমারটা দিয়ে একটা মারতেই হঠাৎ সে কেঁদে উঠল। আমি আপুর বান্ধবীর সাথে কিছুক্ষণ কাজ করার পর সে যেন হাঁপিয়ে গেল। তারপর আমি লক্ষ্য করে দেখলাম আমার আপু কাজ করার জন্য পাগল হয়ে আছে। কি বলবো বন্ধুরা, লজ্জা শরমের মাথা খেয়ে সেদিন অস্বাভাবিক অবস্থায় আমার আপুর এবং তার বান্ধবীর সাথে এরকম অস্বাভাবিক কাজ করতে বাধ্য হয়েছিলাম।
সেদিনের কাজের জন্য বন্ধুরা, সত্যিই পরবর্তীতে আমি অনুতপ্ত হয়েছিলাম। কারণ আপু এবং তার বান্ধবীর সাথে আমার যে ঘটনাটি হয়েছিল, সম্পূর্ণ ঘটনাটি হয়েছিল অস্বাভাবিকভাবে। প্রথমত আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না। পরবর্তীতে হয়তো বিশেষ কোনো চাহিদার ফলে আমাদের মধ্যে এরকম ধরনের একটা ভুল হয়ে গিয়েছিল। আপু এবং তার বান্ধবীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরা, তোমাদের জীবনেও হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই এরকম ধরনের ঘটনা ঘটার পূর্বেই তোমরা সাবধান হয়ে যাবে। নয়তোবা আমার মতো তোমরাও এরকম ধরনের ভুল করে তারপর অনুশোচনায় ভুগতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বিয়ে করে নতুন সংসারে এসেছি ৩ সপ্তাহ হল। সবকিছুই আমার কাছে নতুন। মানুষজন, পরিবেশ, এমনকি এই বাড়ির ছোটখাটো শব্দগুলো। আমার স্বামী বেশিরভাগ সময় অফিস নিয়ে ব্যস্ত থাকে। দিনের বড় একটা সময় আমি থাকি শাশুড়ি আর সংসারের নানা কাজের মধ্যে। কিন্তু সেদিন হঠাৎই দেখা হলো আমার দেবরের সাথে। সে বাইরে থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। আমি জানতাম ছোট দেবর নাকি একটু চুপচাপ স্বভাবের, কিন্তু যেদিন প্রথম আমার সামনে এসে দাঁড়ালো মনে হলো যেন একেবারেই অচেনা কেউ হঠাৎ আমার গল্পের ভেতর ঢুকে পড়েছে। আমি তখন রান্নাঘরে ছিলাম। সে দরজার পাশে দাঁড়িয়ে বলল, ভাবি, আমি কি একটু পানি পেতে পারি? শব্দটা খুব সাধারণ হলেও সেই স্বরে একটা অদ্ভুত সৌজন্য ছিল। আমি তাকিয়ে দেখি চোখ দুটো শান্ত, কিন্তু গভীরে যেন কিছু লুকানো। আমি হালকা হেসে পানি এগিয়ে দিলাম। সে যখন গ্লাসটা হাতে নিল, আমার হাত ছুঁয়ে গেল হালকা করে। সেই ছোঁয়া খুবই ক্ষণিকের, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি নিজেই অবাক হলাম। আমি এমন কেন অনুভব করলাম? আমি মাথা নিচু করে বললাম, এই নাও ঠান্ডা পানি। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ধন্যবাদ ভাবি, আপনি এই বাড়িকে অন্যরকম করে তুলেছেন। আমি স্তব্ধ। এর মানে কি? এটা কি নিছক সৌজন্য নাকি অন্য কিছু? সেদিন থেকেই বুঝতে পারছিলাম এই গল্পের শুরুটা সাধারণ নয়। সেদিন রাতের খাবারের পর সবাই বসার ঘরে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িটা ডুবে গেল অন্ধকারে। শাশুড়ি তাড়াহুড়ো করে মোমনাতি খুঁজতে গেলেন। আমি রান্নাঘরের দিকে এগোলাম। সেখানে একটা ছোট টর্চ আছে ভেবেছিলাম, কিন্তু অন্ধকারে দরজা ভেদ করে বের হতেই কারো সাথে হালকা ধাক্কা খেলাম। সরে গিয়ে আমার ঠোঁট থেকে বেরিয়ে এলো কাপাক কণ্ঠে, আমিই তো। শান্ত নিচু গলা উত্তর এলো, চেনা কণ্ঠ। আমি বুঝলাম সে আমার দেবর। অন্ধকারের ভেতর আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম তার নিঃশ্বাসের উষ্ণতা। খুব কাছে দাঁড়িয়েছিল। আমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ধর্প করতে লাগল। আমি এক পা সরে গিয়ে বললাম, টর্চটা খুঁজছিলাম। সে হালকা হেসে বলল, আমি আছি তো ভাবি, আপনাকে একা যেতে হতো না। কেন জানি কথাটার মধ্যে একটা অদ্ভুত নিরাপত্তা আর সাথে সাথে অচেনা টান মিশেছিল। তখনই মোমবাতি জ্বালানো হলো বসার ঘরে। আলোয় এসে চারপাশ ভরতেই আমি দেখলাম সে এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নীল। আমি চুপ করে রান্নাঘরে চলে গেলাম। হাতে টর্চটা নিয়ে ফিরছিলাম, কিন্তু মনে হচ্ছিল অন্ধকারটা যেন অনেক কিছু ঢেকে রেখে গেছে, যা আমি শুধু অনুভব করেছি, কিন্তু কাউকে বলা যায় না। গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার দেবর প্রায় অজুহাত খুঁজে আমার পাশে থাকে। আমি যদি রান্নাঘরে যাই, সে এসে দাঁড়ায়। ফ্রিজ থেকে পানি নেবার নাম করে আমি যদি বারান্দায় ফুলে পানি দিই, সে এসে বই হাতে বসে থাকে। আমি যদি বাজারের জিনিস গুছাই, সে সাহায্য করার নাম করে পাশে দাঁড়িয়ে থাকে। প্রথমে ভেবেছিলাম কাকতালীয় ঘটনা, কিন্তু বারবার এমন হতে থাকায় বুঝলাম বিশ্বাসটা কেবল কাকতালীয় নয়। একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। চারপাশে রোদের আলো পড়ছিল সোনালি হয়ে। হঠাৎ লক্ষ্য করলাম দেবর এসে পাশে দাঁড়ালো। ভাবি, আপনি একা একা এত কাজ করেন কেন? ডাকলেই তো আমি আসতাম। আমি একটু হেসে বললাম, তুমি তো পড়াশোনায় ব্যস্ত থাকো, আমি কেন তোমাকে বিরক্ত করব? সে শান্ত গলায় বলল, বিরক্ত নয়, বরং আপনাকে সাহায্য করলে আমার ভালো লাগে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তার চোখের কোণে তখন একরকম অদ্ভুত স্নিগ্ধতা আর টান।
হঠাৎ হাওয়ায় আমার ওড়নাটা উড়ে তার কাঁধে গিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি টেনে নিলাম, কিন্তু মুহূর্তটা আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠার রহস্য তৈরি করল। সেদিন থেকে মনে হতে লাগল সে শুধু পাশে থাকে না, আমার নীরবতা বুঝতে চেষ্টা করে। তার চোখে এক ধরনের প্রশ্ন থাকে যেটা সে মুখে বলে না। আর আমি কি সত্যিই উত্তর দিতে চাই, নাকি শুধু চুপচাপ এই অচেনা সান্নিধ্যটা অনুভব করতে চাই? সেদিন বিকেল থেকেই আকাশ ভারী হয়ে উঠেছিল, মেঘ জমেছিল অনেকক্ষণ ধরে, কিন্তু আমি ভাবিনি হঠাৎ করে এত বর্ঝড় বৃষ্টি নামবে। আমি বারান্দায় কাপড় তুলতে গিয়েছিলাম, তখনই বজ্রপাতে শব্দে কেঁপে উঠল চারদিক। মুহূর্তের মধ্যে নেমে এলো মুষলধারে বৃষ্টি। আমি ভেতরে ঢুকতে চাইছিলাম, ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো আমার দেবর। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, মুখে শান্ত ভাব। ভাবি, এই বৃষ্টিটা একসাথে দেখা যাক না, অনেকদিন পর এমন বর্ষা নামল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। পাশে দাঁড়িয়ে বৃষ্টির পর্দার ওপারে তাকিয়ে রইলাম। হাওয়ায় ঠান্ডা ঝাপটা আসছিল, ওড়নাটা বারবার উড়ে যাচ্ছিল। দেবর হঠাৎ হাত বাড়িয়ে ধরো, যেন বাতাস আমাকে কাবু না করে। তার হাত আমার হাতে লাগল না, কিন্তু কাছাকাছি চলে এলো। মুহূর্তটা খুব সাধারণ, কিন্তু বুকের ভেতর কেমন যেন দ্রুত ধরফর করতে লাগল। আমি ফিসফিস করে বললাম, তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজ এত কথা বলছো কেন? সে হেসে বলল, হয়তো বৃষ্টির জন্য, অথবা হয়তো পাশে আপনি আছেন বলে। আমি স্তব্ধ। কথাটা সে স্বাভাবিক ভঙ্গিতে বললেও এর ভেতরে লুকানো অর্থ যেন অনেক কিছু বলছে। হঠাৎ বজ্রপাত হল। আমি অজান্তেই একটু সরে তার কাছে দাঁড়ালাম। সে কিছু বলল না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে থাকল, কিন্তু সেই নীরবতা যেন হাজারটা নাবলা কথা বলে দিল। সেদিন বুঝলাম, আমাদের এই অচেনা সান্নিধ্য আস্তে আস্তে এক রহস্যময় টানে বাধা পড়ছে। পরদিন সকালে সবাই বসার ঘরে একসাথে নাস্তা করছিল। শাশুড়ি, ভাসুর, স্বামী সবাই ছিল ব্যস্ত গল্পে। আমি চা ঢালছিলাম কাপগুলোতে, একে একে সবাইকে দিচ্ছিলাম। দেবর তখন কোণার সোফায় বসে খবরের কাগজ উল্টাচ্ছিল। আমি যখন তার সামনে কাপটা রাখলাম, সে একবার মাথা তুলে তাকালো। আমাদের চোখে চোখ পড়ে গেল, কেবল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সেই কয়েক সেকেন্ডে মনে হলো যেন পুরো ঘর থেমে গেছে। চারপাশে সবাই কথা বলছে, হাসছে, কিন্তু আমার কানে কোনো শব্দ পৌঁছাচ্ছিল না। তার চোখে ছিল অদ্ভুত শান্তি, সাথে লুকানো এক প্রশ্ন। আমার মনে হচ্ছিল সে প্রশ্ন আমাকেই করছে, অথচ মুখে উচ্চারণ করছে না। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম। কাপটা রাখার সময় হাত কেঁপে উঠল, সামান্য চা টেবিলে পড়ে গেল। শাশুড়ি মজা করে বললেন, কিরে বৌমা, আজ এত অস্থির কেন? সবাই হাসতে লাগল। আমি হেসে সামলে নিলাম, কিন্তু মনে হচ্ছিল হাসির আড়ালে আমার বুকের ভেতরের কাঁপুনি যেন লুকিয়ে যাচ্ছে না। দেবর কিছু বলেনি, শুধু চুপচাপ আবার খবরের কাগজে চোখ রাখল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার চোখও কাগজে নেই, কোথাও অন্য জায়গায় আটকে আছে। সেদিন থেকেই আমার মনে হল, চোখ কখনো কখনো এমন সব কথা বলে যা ভাষা কোনোদিনও বলতে পারে না। সেদিন সন্ধ্যায় সবাই বাজারে চলে গিয়েছিল। বাড়ি ফাঁকা। আমি উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। মেঘ সরে গিয়ে চাঁদটা যেন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ঠিক তখনই দেবর বাইরে এলো। হাতে কোনো কাজ ছিল না, কিন্তু মুখে যেন একরকম দ্বিধা। ভাবি, একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি হালকা হাসলাম, আকাশ দেখতে ভালো লাগছে। সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর পাশে এসে দাঁড়ালো। আমরা দুজনেই ধীরে ধীরে উঠোনে হাঁটতে শুরু করলাম। চারপাশে নীরবতা, শুধু দূরে ঝিঙি পোকার ডাক। আমার মনে হচ্ছিল এই নীরবতা অদ্ভুতভাবে ভারী, কথা না বললেও যেন অনেক কিছু বলা হচ্ছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় চুপচাপ থাকো কেন? সে একটু থেমে বলল, সব কথা মুখে বলা যায় না ভাবি, কখনো কখনো চুপ থাকলেই বেশি কিছু বলা হয়। তার কথায় বুকের ভেতর কেমন যেন ধাক্কা খেলাম। মনে হলো এই নীরবতা সত্যি অনেক কথা বলে দিচ্ছে। আমরা ধীরে ধীরে বারান্দার দিকে ফিরছিলাম, তখন হঠাৎ বাতাসে আমার ওড়না উড়ে তার হাত ছুঁয়ে গেল। সে তাড়াতাড়ি ধরে দিল আমাকে। আমাদের চোখ আবার এক মুহূর্তের জন্য আটকে গেল। সেই মুহূর্তে মনে হলো এই সম্পর্কের ভেতর একটা অদ্ভুত টান তৈরি হচ্ছে, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এড়ানো যাচ্ছে না।
সেদিন রাতটা অদ্ভুত শান্ত ছিল, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুমেল না। বুকের ভেতর কেমন এক অস্থিরতা কাজ করছিল। আমি বারান্দায় এসে বসে পড়লাম। আকাশ ভরা তারা, হালকা হাওয়া বইছে, মনটা একটু হালকা লাগছিল। হঠাৎ টের পেলাম পেছনে কারো পথশব্দ। ঘুরে দেখি দেবর। সে কিছু না বলে আমার পাশেই এসে দাঁড়াল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপ করেছিলাম, শুধু রাতের নিস্তব্ধতা আমাদের ঘিরে ছিল। আমি নীরবতায় ভাঙতে ফিসফিস করে বললাম, তুমি ঘুমাওনি? সে শান্ত গলায় বলল, ঘুম আসছিল না, ভেবেছিলাম হয়তো আপনি এখানেই থাকবেন। আমি অবাক হলাম, সে কিভাবে বুঝল আমি বারান্দায় আসব। আমি বললাম, কেন যেন মনে হয় তুমি ইচ্ছে করেই সবসময় পাশে থাকার সুযোগ খোঁজো। সে মৃদু হাসল, হয়তো সত্যিই তাই, তবে কথা সবসময় বলে ফেলা যায় না। ভাবি অনেক কিছু, শুধু অনুভব করা যায়। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই কথার ভেতর যেন হাজারটা অঘোষিত অর্থ লুকিয়ে আছে। আমরা দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলাম। হাওয়ায় আমার চুল মুখে এসে পড়েছিল। দেবর হঠাৎ হাত বাড়িয়ে আলত করে চুলটা সরিয়ে দিল। মুহূর্তটা খুব ক্ষণস্থায়ী, কিন্তু বুকের ভেতর এক অজানা কাঁপুনি ছড়িয়ে গেল। আমি কিছু বললাম না, সেও আর কিছু বলল না, কিন্তু সেই নীরবতায়, সেই স্পর্শে যেন অচেনা এক সম্পর্কের শুরু হয়ে গেল। সকালের আলোটা ছিল শান্ত, সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমি চুপচাপ ঘরের কোণে বসে একটা পুরনো বই পড়ছিলাম। বইটা ছিল কবিতার, যেখানে প্রতিটি লাইনে লুকিয়ে থাকে অদৃশ্য অনুভূতি। আমি শব্দগুলো হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গলা শুনতে পেলাম, এই বইটা আমাকেও একবার পড়তে দেবেন? চমকে টাকালাম দেবর। সে আমার পাশে এসে বসল। আমি একটু সংকোচ নিয়ে বইটা তার দিকে এগিয়ে দিলাম, কিন্তু সে বইটা পুরো নীল না, বরং বলল, আমরা একসাথে পড়তে পারি, এতে তো মজাই বেশি। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। তারপর আমরা দুজনেই বইটার পাতার চোখ রাখলাম। পাতা উল্টাতে গিয়ে হঠাৎ আমাদের আঙুল একসাথে ছুঁয়ে গেল। মুহূর্তটা খুব সাধারণ, কিন্তু আমার বুক কেঁপে উঠল। আমিও ছড়াতে চাইলাম, কিন্তু সে যেন ইচ্ছে করেই থেমে রইল। চোখের কোণে তাকিয়ে দেখলাম দেবরের চোখে অদ্ভুত এক শান্তি, আর সেই শান্তির ভেতর যেন লুকিয়ে আছে অবদ্যাক্ত কিছু। আমি ধীরে বললাম, তুমি এমন করে তাকাচ্ছ কেন? সে একটু থেমে ফিসফিস করে বলল, কিছু কথা বলা যায় না, শুধু অনুভব করানো যায়। বুকের ভেতর কেমন যেন ভারী হয়ে উঠল। আমি দ্রুত বইটা বন্ধ করে বললাম, যাও, কাজে যাও, আমার পড়াশোনা শেষ করতে হবে। সে হেসে উঠে দাঁড়ালো, কিন্তু যাওয়ার আগে বলে গেল, তাহলে আজ রাতে আবার পড়াশোনা করব একসাথে। তার পায়ের শব্দ মিলিয়ে গেলেও আমার কানে বাজতে থাকো সেই বাক্য। মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেই শুরু হচ্ছে এক অদ্ভুত সম্পর্ক, যেটার কোনো নাম নেই, তবু আকর্ষণ আছে প্রবলভাবে। দিনগুলো কেমন জানি বদলে যাচ্ছিল। দেবরের সাথে প্রতিটি দেখা, প্রতিটি কথোপকথন যেন ভেতরে ভেতরে আমার জীবনকে নতুন রঙে রাঙাচ্ছিল। একদিন সন্ধ্যায় সবাই উঠোনে বসে গল্প করছিল। আমি একটু দূরে নিঃশব্দে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ দেবর এসে পাশে দাঁড়াল। কোনো শব্দ হল না, শুধু একসাথে দাঁড়িয়ে থাকা, এইটুকুই যেন যথেষ্ট ছিল। আমি বললাম, তুমি সবসময় চুপ করে থাকো কেন? সে নরম গলা উত্তর দিল, কারণ চুপ থাকলেই সবচেয়ে বেশি বোঝানো যায়। শব্দ অনেক সময় অপ্রয়োজনীয় হয়ে যায়। তার কথায় বুক কেঁপে উঠল। মনে হল সে আমার হৃদয়ের অচেনা কথাগুলো পড়ে ফেলছে। কিছুক্ষণ আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। সেই নীরব চাহনি যেন আমাদের দুজনের ভেতরের সব গোপন অনুভূতি খুলে দিল। আমি কিছু বললাম না, সেও কিছু বলল না, শুধু খুব নিঃশব্দে, খুব আলতো করে আমার হাতটা তার হাতে এলো। কোনো ঝড় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু এক অনির্বচনীয় শান্তি। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা সবসময় উচ্চ স্বরে আসে না, কখনো কখনো তা আসে নিঃশব্দ ছায়ার মতো, যেখানে শুধু দুজন মানুষ একে অপরের উপস্থিতিতেই পূর্ণতা খুঁজে পায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।